সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। বৈশ্বিক মহামারীতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত অনার্স তৃতীয় বর্ষের পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট ইন সাউথ এশিয়া কোর্সের 10ম ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তাজুল ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে বিষয়টি তোমাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে কজেস অফ ন্যাশনাল কনফ্লিক্ট অফ শ্রীলঙ্কা। অর্থাৎ শ্রীলঙ্কার জাতিগত যে সংঘাত রয়েছে সেই সংঘাতের কারণগুলো কি। প্রথমেই আমরা শ্রীলঙ্কা রাষ্ট্রটির সাথে একটু ভৌগোলিকভাবে পরিচিত হয়ে নিই। আমরা দেখছি শ্রীলঙ্কার মানচিত্র। এখানে শ্রীলঙ্কা যে গালফ বেঙ্গল একটা আছে। শ্রীলঙ্কার মানচিত্রটা আমরা দেখে নিচ্ছি। প্রধান শহরের মধ্যে কলম্বো। শ্রীলঙ্কা সম্পর্কে আমরা জানি, আমাদের বলতে গেলে আমাদের সার্কভুক্ত রাষ্ট্রের অন্যতম একটি রাষ্ট্র শ্রীলঙ্কা। বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম পাশে অবস্থিত। ভারত থেকে একেবারে ভারতের দক্ষিণ প্রান্ত থেকে মাত্র 28 কিলোমিটার দূরে পক প্রণালীর এবং শ্রীলঙ্কা এবং ভারতকে ভাগ করেছে পক প্রণালী। যাই হোক, এই শ্রীলঙ্কার আয়তন প্রায় 25,000 বর্গ মাইল, আমাদের বাংলাদেশের অর্ধেকের সমান হবে। যাই হোক, আমাদের মূল আলোচনার দিকে আমরা তাহলে একটু মনোনিবেশ করি। কজেস অফ ন্যাশনাল কনফ্লিক্ট অফ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার জাতিগত সংঘাতের পেছনে যে কারণগুলো আছে সেই কারণগুলোই আমাদের মূল প্রতিপাদ্য আজকে। আমরা প্রধান যে কারণগুলো সেগুলো একটা গ্লান্স একটু দেখে নিই। আমি তোমাদের একটা স্লাইডের মাধ্যমে সমস্ত কারণগুলোকে সন্নিবেশিত করার চেষ্টা করেছি। অন্ততপক্ষে তোমরা এই কারণগুলোর দিকেও যদি একটু মনোনিবেশ করো তাহলে শ্রীলঙ্কার জাতিগত সংঘাতের পেছনে যে কারণগুলো আছে সেগুলো এখানে তোমাদের সামনে হবে, পরিষ্কার হবে। যাই হোক, আমরা প্রথমেই দেখছি প্রথম যে স্যালাইন কজেস আর প্রধান যে কারণগুলো আছে জাতিগত সংঘাতের পেছনে। এথনিসিটি, এখানে যে নৃগোষ্ঠী আছে সেই এথনিসিটি, integration problems, divide and rule, language, religion, discrimination, Indian rule, lack of democratic values, nationalism, lack of tolerance, global politics, and communal riot. এখানে 12টি কারণ, আরো অনেকগুলো কারণ আছে। এই কারণ আমি এখানে এক জায়গায় এনেছি তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা যেন সহজে বিষয়টা করতে পারো। তাহলে আমরা বিস্তারিত আলোচনার দিকে যাই। প্রথম জাতিগত সংঘাতের পেছনে প্রথম যে কারণটি শ্রীলঙ্কার মধ্যে বড় আকারেই বৈশ্বিকভাবে রয়েছে সেটা হচ্ছে এথনিক কনফ্লিক্ট অফ শ্রীলঙ্কা। অর্থাৎ শ্রীলঙ্কার যে জাতিগোষ্ঠী আছে, শ্রীলঙ্কার যে বিভিন্ন ভাষাভাষী মানুষ আছে, সেই বিভিন্ন ধর্মের মানুষ আছে, এদের মধ্যেই জাতিগত যে সংঘাত, এটার কারণেই ধর্মীয় পরিচয় থেকে যে জাতিগত সংঘাত, এটার কারণে শ্রীলঙ্কার এথনিক কনফ্লিক্টটা রয়েছে বা ন্যাশনাল কনফ্লিক্টটা রয়েছে। আমরা পাই চার্টে আমরা এখানে দেখছি যে 70%, 15%, 8%, 7%। 17% হচ্ছে বুদ্ধিস্ট, 15% হচ্ছে হিন্দুইজম, 8% মুসলিম আর 7% খ্রিস্টান। তাহলে খুব সহজেই আমরা বুঝছি এখানে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে বুদ্ধ ধর্মের অনুসারীরা, আর এরপর রয়েছে হিন্দু ধর্মাবলম্বী, তারপর মুসলমান এবং খ্রিস্টান, বলতে গেলে কাছাকাছি রেশিওটা। আর এদিকে দেখা যাচ্ছে 4 ধর্মের প্রতিনিধি একসাথে বসে আছে। হিন্দু ধর্মের প্রতিনিধি, বৌদ্ধ ধর্মের এবং ইসলাম ধর্মের আর খ্রিস্টান ধর্মের 4 জন বসে আছে সৌহার্দ্যপূর্ণ। তাহলে এই শ্রীলঙ্কায় আমরা দেখছি সংখ্যাগরিষ্ঠ বুদ্ধ এবং
সংখ্যালঘু অপরাপর যারা সংখ্যালঘু আছে তাদের মধ্যে বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে তামিল ইস্যুতে অনেকগুলো সংঘাত হয়েছে, এখনো রয়েছে। তো একটা রাষ্ট্রে যখন একটা ধর্ম সংখ্যাগরিষ্ঠ হয়, তখন অনেক ক্ষেত্রে বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়। ধর্মকে কেন্দ্র করে রাজনীতির চর্চা হয়, ধর্মকে ইস্যু করে সংঘাতের দিকে ধাবিত হয় মানুষ। যাই হোক, তাহলে এই কারণটি অন্যতম কারণ শ্রীলঙ্কার জাতিগত সংঘাতের পেছনে। এরপরে যে বিষয়টি আমাদের সামনে উপযোগ্য হিসেবে আসছে জাতিগত সংঘাতের জন্য শ্রীলঙ্কার, সেটা হচ্ছে ল্যাক অফ ন্যাশনাল ইন্টিগ্রেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। শুধু স্বাধীনতা অর্জন করলে হয় না। আমরা জানি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করার গুরুত্ব অনেক বেশি। ঠিক স্বাধীনতা যদি রক্ষা করতে চাই, তাহলে প্রথম যে জিনিসটি দরকার, একটা নির্দিষ্ট অঞ্চল স্বাধীনতা অর্জনের পর স্বাধীনতা রক্ষার জন্য যে বিষয়টি দরকার, সেটা হচ্ছে ন্যাশনাল ইন্টিগ্রেশন বা জাতীয় সংহতি, জাতীয় ঐক্য। জাতীয় ঐক্য যদি না থাকে, জাতীয় ইউনিটি যদি না থাকে, ঐক্য যদি বিনষ্ট হয়, তাহলে যে কোনো সময় রাষ্ট্রের স্বাধীনতা লঙ্ঘিত হতে পারে, স্বাধীনতা হয়ে যেতে পারে। যাই হোক, আমরা এই ইমেজের মাধ্যমে আমরা যেটা দেখছি সেটা বিভিন্ন মানুষের হাত। এখানে দেখা যাচ্ছে একেবারে কালো বর্ণের একটা হাত, তারপর আর একটু ব্রাইট, তারপর শ্বেতাঙ্গ, তারপর আর একটু বলতে গেলে এটা কি বলে, শঙ্কর বর্ণের মানুষের হাত বা হাইব্রিড বলা যায় এটা। যাই হোক, এই ইমেজের মাধ্যমে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি একটা রাষ্ট্রে বিভিন্ন বর্ণের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন গোত্রের মানুষ থাকতে পারে। সবগুলো মানুষের মধ্যে যখন এরকম একটি ঐক্য প্রতিষ্ঠা হয়, একজন আরেকজনের হাতকে শক্তভাবে ধরে, মানে জাতীয় প্রশ্নে, রাষ্ট্রীয় প্রশ্নে বৃহত্তর স্বার্থে সমস্ত ধর্মীয় পরিচয়, সমস্ত আঞ্চলিক পরিচয়, তারপর সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে যখন একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে নিজেদেরকে অবস্থান করতে পারে, জাতীয় স্বার্থে সবাই এক হতে পারে, তখন তাকে বলা হয় ন্যাশনাল ইন্টিগ্রেশন। যদিও আমরা জানি শ্রীলঙ্কা 1948 সালে স্বাধীনতা, 4 ফেব্রুয়ারি স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতা উত্তর তাদের যে সমস্যাটা প্রখরভাবে ধরা দিয়েছে, প্রখরভাবে, সেটা হচ্ছে তাদের জাতিগত সংহতি অর্জনের পথে তারা খুব বেশি দূর সফল হতে পারেনি। ওখানে বেসিক্যালি 3 ধরনের মানুষ বসবাস করে। আমরা দেখেছি ওখানে সিংহলি আছে, তামিল আছে, আর তামিল ছাড়া কিছু অ্যাংলো খ্রিস্টান আছে, কিছু মুসলিম আছে। এই 3 ধরনের মানুষের বেসিক্যালি বসবাস। তো এই 3 সম্প্রদায়ের মানুষের মধ্যে যে ন্যাশনাল ইন্টিগ্রেশন বা জাতীয় সংহতি, সেটা প্রতিষ্ঠা হয়নি, যার কারণে স্বাধীনতোত্তর 1948 পরবর্তীতে বিভিন্ন সময়ে তাদের মধ্যে সংঘাত হয়েছে, তাদের মধ্যে মারামারি হয়েছে। এই যার কারণে আমরা যেটা দেখে আসছি, জাতিগত সংঘাত লেগেই আছে। হ্যাঁ, আমাদের দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলোর মধ্যে যেটা প্রধান সমস্যা, সেটা হচ্ছে কলোনিয়াল ইম্প্যাক্ট বা ডিভাইড অ্যান্ড রুল, যেটাকে আমরা বলি, কলোনিয়াল ইম্প্যাক্টটা রয়েছে। আমরা এখানে দেখলেই বুঝতে পারবো। যে শিক্ষার্থীরা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটা পিকচার সংযোজন করেছি, তোমরা দেখলে বুঝতে পারবে পিকচারটা। এখানে দেখছি যে এখানে চেয়ারে একজন বসে আছেন। এটা একটা রাষ্ট্রের মানচিত্র। একজনকে মানচিত্রের উপর বেঁধে রেখেছে, আরেকজনকে উপরের দিকে করেছে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে এই যে মানচিত্রটা এখানে দেখছে লোকগুলো, এই মানচিত্রের মালিক হচ্ছে, অর্থাৎ এই দেশের মালিক হচ্ছে এই দুইজন। এই দুইজনকে, একজনকে বেঁধে রেখেছে, আরেকজনকে অন্য মনস্ক করে রেখেছে। অর্থাৎ দুইজনকে দুদিকে রেখে দুই মেরুতে নিয়ে গিয়ে যারা কলোনিয়াল ঔপনিবেশিক যারা শাসক ছিল, ঔপনিবেশিক যারা শোষক ছিল, বা যারা কায়েমি স্বার্থ চরিতার্থ করতে চায়, তারা এই দেশের মানুষের মধ্যে বা একটা
একটা নির্দিষ্ট অঞ্চলের মানুষের মধ্যে যারা হিন্দু এবং মুসলিম অথবা বৌদ্ধ এবং হিন্দু অথবা খ্রিস্টান বা অন্য সম্প্রদায় তাদের মধ্যে একটা মাতৃঘাতী দ্বন্দ্ব বা কমনওয়েল যে কনফ্লিক্ট, সাম্প্রদায়িক যে দ্বন্দ্ব, সেটা লাগিয়ে দিয়ে, সেটা উঁচকে দিয়ে, প্রভোকেট করে নিজেদের স্বার্থ হাসিল করত। আমরা দেখেছি আমাদের এই উপমহাদেশে ইংরেজদের আগমনের আগে হিন্দু মুসলমানরা একেবারেই খুব ভ্রাতৃত্বপূর্ণভাবে সৌহার্দ্যের সাথে আন্তরিকভাবে প্রায় 100 বছর ধরে বসবাস করে এসেছে। কিন্তু ইংরেজরা এই দেশে আগমনের পর হিন্দু মুসলমানদের মধ্যে পরস্পরের বিরুদ্ধে এমনভাবে কিছু বিষয় করে দিয়েছে, যোগ করে দিয়েছে, যাতে করে এই দেশে হিন্দু মুসলমানদের মধ্যে একটা সাম্প্রদায়িক দ্বন্দ্ব, ধর্মকে কেন্দ্র করে সাম্প্রদায়িকতা তৈরি হয়েছে। পেছনে গেলে আমরা বুঝতে পারবো 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হয়, তখন সিপাহী বিদ্রোহের যে কারণগুলো ছিল, এর মধ্যে অন্যতম কারণ হিসেবে দেখা গিয়েছে এনফিল্ড কিছু রাইফেল ছিল, এই রাইফেলের মধ্যে কার্তুজ হিসেবে কার্তুজ ব্যবহার করত। যারা মুসলিম সৈন্য ছিল তাদের কার্তুজ ছিল শূকরের মাংস দিয়ে, আর যারা হিন্দু সৈন্য ছিল তাদের কার্তুজ ছিল গরুর দিয়ে, চর্বি দিয়ে। তো যার কারণে এবং হিন্দু মুসলমানদের মধ্যে এই যে একটা ধর্মীয় ইস্যুতে সেন্সিটিভ জায়গায় একটা কনফ্লিক্ট লাগিয়ে দেওয়া, এই কনফ্লিক্টটাই হচ্ছে কমনওয়েলথ ইনফেক্ট, এই কলোনিয়াল ইনফেক্ট বা ডিভাইড অ্যান্ড রুলের যে প্রভাব, সেটা আমাদের এই উপমহাদেশে বেশি রয়েছে। ঠিক তেমনি ভাবে শ্রীলঙ্কায় এর বাইরে নয়, অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুলের বাইরে নয়। শ্রীলঙ্কা আমরা দেখেছি যে 1796 সালে শ্রীলঙ্কা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে, তারা এটা দখল করে। তারপর 1800 সালের গোড়ার দিকে তারা ওখানে বিভিন্ন ধরনের ব্যবসায়িক উদ্দেশ্যে ভারত থেকে, বিশেষ করে দক্ষিণ ভারত থেকে তামিলদেরকে ওখানে নিয়ে যায়। 1880 খ্রিস্টাব্দের দিকে সম্ভবত ওখানে চায়ের উৎপাদন করার জন্য ভারতীয় তামিলদেরকে ওখানে নিয়ে যায়। ওখানে নিয়ে গিয়ে শ্রীলঙ্কায় তামিলদের পুনর্বাসন করা হয়েছে, বিশেষ করে শ্রীলঙ্কার উত্তর পাশে যে দ্বীপ আছে, ওই দ্বীপগুলোতে তামিলদেরকে পুনর্বাসন করা হয়েছে। এবং তারা অর্থনৈতিকভাবে চাকরি বাকরির ক্ষেত্রে স্থানীয় যারা সিংহলি ছিল তাদেরকে সুযোগ না দিয়ে দক্ষিণ ভারতে তামিলদেরকে সুযোগ দিয়েছে। এই ফলশ্রুতিতে সিংহলি তামিল, যারা বুদ্ধিস্ট তামিল, তারা যারা সিংহলি বুদ্ধিস্ট আছে শ্রীলঙ্কার যারা বাসিন্দা, তারা তামিলদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। তামিলদেরকে কোনোভাবেই তারা আপন করে নিতে পারে নাই। এই কারণে শ্রীলঙ্কার মধ্যে একটা জাতিগত সংঘাত রয়ে যাচ্ছে। তারপর যে বিষয়টি শ্রীলঙ্কার জাতিগত সংঘাতের পেছনে অন্যতম কারণ হিসেবে এখানে উপস্থাপন হচ্ছে, সেটা হচ্ছে ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ, ভাষাগত বৈচিত্র্যতা। একটা রাষ্ট্রের ন্যাশনালিজমের জন্য, জাতীয় ঐক্যের জন্য ভাষাগত ইউনিটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা শ্রীলঙ্কায় দেখেছি ওখানে বেসিক্যালি 3টি ভাষা রয়েছে, তামিল, সিংহলি এবং ইংরেজি, 3টি ভাষা রয়েছে। তো 3টি ভাষা থাকার কারণে তামিলরা চায় তামিল ভাষা রাষ্ট্রীয় ভাষা হোক, আবার সিংহলিরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ, তারা চায় তাদেরটাই রাষ্ট্রীয় ভাষা হবে এবং যারা সিংহলি ভাষায় কথা বলে তারাই রাষ্ট্রীয় সুযোগ সুবিধাগুলো বেশি ভোগ করবে। আবার সবার জন্য একটা কমন ভাষা হিসেবে ইংরেজি ভাষা থাকা প্রয়োজন। তো এই 3টি ভাষার কারণে তাদের জাতীয় যে ঐক্য, সেটা দীর্ঘদিন ধরে বিনষ্ট হয়েছে। ভাষাগত ইস্যুতে তারা একটা জায়গায় আসতে পারে নাই, ঐক্য প্রতিষ্ঠা করতে পারেনি। তামিলরা সিংহলিদেরকে ভাষাগত ব্যাপারে ছাড় দেয়নি, আবার সিংহলি যারা শ্রীলঙ্কার যারা আদিবাসী, তারা তামিলদেরকে কোনোভাবে তামিল ভাষাকে, তামিল সংস্কৃতিকে এবং অর্থাৎ তামিল যারা জনগণ, তাদেরকে কোনোভাবেই আপন করে নিতে পারেনি। এই কারণে দীর্ঘদিন থেকে শ্রীলঙ্কা একটি জাতিগত সংঘাত বিরাজ করে আসছে।
এই বিষয়টা আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। রিলিজিয়ন, ধর্ম। ধর্ম যদিও আধুনিক জাতি রাষ্ট্রে যদি একটি সুন্দর রাষ্ট্রীয় কাঠামো থাকে, একটি সুন্দর সংবিধান থাকে, তাহলে ওখানে ধর্ম রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো বাধা হওয়ার কথা না। যে রাষ্ট্রগুলি তৃতীয় বিশ্বের রাষ্ট্র, উন্নয়নশীল রাষ্ট্র, বা যে কোনো অনুন্নত রাষ্ট্র, যেগুলো শিক্ষার হার কম, কোনো মানুষ অনেকটা কুসংস্কারাচ্ছন্ন করা রয়েছে, ওই রাষ্ট্রগুলোতে ধর্ম নিয়ে রাজনীতি বেশি হয়। তো শ্রীলঙ্কা আমাদের দক্ষিণ এশীয় রাষ্ট্র হিসেবে আমাদের দক্ষিণ এশীয় রাজনীতির যে প্রধান বৈশিষ্ট্যগুলো আছে এর মধ্যে অন্যতম হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করা। শ্রীলঙ্কাও তার বাইরে নয়। শ্রীলঙ্কায়ও আমরা দেখেছি ধর্ম নিয়ে এখানে রাজনীতি হয়। এখানে ইমেজটি খেয়াল করলে বোঝা যাবে যে ধর্মীয় দুজন ধর্মীয় গুরু পরস্পরের বিরুদ্ধে অনেকটা সংঘাতে লিপ্ত হয়েছে, আর বাকিরা তাকিয়ে আছে। এটা আমাদের বাংলাদেশেও আছে, ভারতেও আছে, শ্রীলঙ্কা, পাকিস্তান, আমাদের দক্ষিণ এশিয়ার প্রত্যেকটি রাষ্ট্রে ধর্ম নিয়ে কম বেশি রাজনীতি হয়। আর ধর্মীয় সেন্সিটিভ বিষয়গুলোকে কেন্দ্র করে সংঘাত হয়, পরস্পরের মধ্যে হয়, সংঘাত হয়। আমরা এই উপমহাদেশে আরো অনেক ঘটনা সাক্ষী ধর্মীয় ইস্যুতে সংঘাতের। যেমন 1992 সালে বাবরি মসজিদকে বাবরি মসজিদের ভাঙনকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে হিন্দু মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। আবার অনেকেই বলে থাকেন ভারতে খুব কম, মানে খুব একেবারে সহজেই হিন্দু মুসলমানদের মধ্যে একটা দাঙ্গা লাগিয়ে দেওয়া যায়, সাম্প্রদায়িক দাঙ্গা, ধর্মকে ইস্যু করে। তো আবার এই শ্রীলঙ্কায়ও ঠিক একইভাবে আমরা কিছুদিন আগে দেখেছি, বছর দুয়েক আগে শ্রীলঙ্কার একটি বোমা ব্লাস্ট হয়ে অনেকগুলো মানুষ মারা গিয়েছে মন্দিরে। তো এই ধর্মকে ইস্যু করে ওখানে সংঘাত অনেক হয়েছে। আর প্রধান যে সংঘাত যেটা হচ্ছে তামিল এবং সিংহলীদের মধ্যে, তাও অনেকটা বলতে গেলে ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে। তামিলরা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী, সনাতন ধর্মাবলম্বী। এই 15% যে হিন্দু দেখা যাচ্ছে এরা তামিল হিন্দু। আর 70% যেটা পাইসারের যেটা বড় অংশটা যেটা রয়েছে এটা হচ্ছে বুদ্ধিস্ট। 70% বুদ্ধ ধর্মাবলম্বী আর 15% হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী। তো যেহেতু তারা সংখ্যায় বেশি বুদ্ধ, আর হিন্দুরা সংখ্যায় 15%, এদের মধ্যেই রাষ্ট্রীয় কর্তৃত্ব নিয়ে অনেক সময় সংঘাত হয়েছে, এখনো হচ্ছে। তাহলে আমরা সামনের দিকে যাই। কমনওয়েলথ রায়ট, এটা অনেকটা ধর্মকে কেন্দ্র করে বলা যায়। সাম্প্রদায়িক যে দাঙ্গা, সেটা আমাদের এই উপমহাদেশের রাজনীতির একটা সাধারণ বৈশিষ্ট্য। হিন্দু মুসলমানদের দাঙ্গা, হিন্দু এবং বুদ্ধিস্টদের মধ্যে দাঙ্গা। আমাদের বাংলাদেশ এবং ভারতে হিন্দু মুসলমানদের মধ্যে অনেক দাঙ্গা হয়েছে 1946 সালে, 1905 সালে, বা আরো অনেকবার অনেক দাঙ্গা হয়েছে। ভারতে এখন অনেক দাঙ্গা হচ্ছে। 2002 সালে দাঙ্গা হয়েছে গুজরাটে। আবার 1991 সালে বাবরি মসজিদকে কেন্দ্র করে ভারতে অনেক দাঙ্গা হয়েছে। যাই হোক, এরকম কমনওয়েলথ দাঙ্গা অর্থাৎ সাম্প্রদায়িক যে রায়ট, যে দাঙ্গা, সেগুলো একেবারেই কমন বিষয় দক্ষিণ এশিয়া রাজনীতির মধ্যে। আর শ্রীলঙ্কায় যে দাঙ্গা হয়, সাম্প্রদায়িক যে দাঙ্গা হয়, সেটা দেখা যায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এবং বুদ্ধিস্টদের মধ্যে, যারা বুদ্ধ ধর্মাবলম্বী তাদের মধ্যে। এই সাম্প্রদায়িক যে দাঙ্গা, এটাও ওখানকার জাতিগত সংঘাতের পেছনে অন্যতম একটি কারণ। সিটিজেনশিপ অ্যাক্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সিটিজেনশিপ অ্যাক্ট, আমরা যে নাগরিক ফ্যাক্ট, নাগরিক ইস্যুতে অনেক সময় দাঙ্গা হয়। আমাদের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার, তোমরা জানো 1948 সালে তাও স্বাধীন হয়েছে ব্রিটিশের কাছ থেকে। স্বাধীনতোত্তর তারা আরাকানের যারা বাসিন্দা, তাদেরকে 1959 সালে মায়ানমার সেনাবাহিনী ক্ষমতায় আসার পর তারা তাদের নাগরিকত্ব কেড়ে নেয়। ফলশ্রুতিতে তারা রাষ্ট্রহীন জাতি হিসেবে, জাতিসত্তা হিসেবে বৈশ্বিকভাবে পরিচিতি লাভ করে। এবং তারা তাদের নাগরিকত্ব অর্জনের জন্য মায়ানমারের সরকারের বিরুদ্ধে অনেকবার আন্দোলন করেছে। ঠিক একইভাবে 19
সালে যখন শ্রীলঙ্কা স্বাধীন হয়, তখন শ্রীলঙ্কায় নাগরিকত্ব ইস্যুতে একটা চুক্তি হয়, একটা ফ্যাক্ট হয়। এই চুক্তিতে তামিলদেরকে কিছু সুযোগ সুবিধা দিয়েছিল, কিন্তু তাদেরকে বলা হয়েছে তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকত্ব তারা লাভ করবে। অর্থাৎ আহ, শ্রীলঙ্কার যে সিংহলী বাসিন্দা বা শ্রীলঙ্কার যারা নাগরিক, যারা স্থানীয় আছে, আদিবাসী আছে, তারা যেভাবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারবে, সিটিজেনশিপ আইনের আওতায় সিংহলী যারা, তারা ওই সমস্ত নাগরিক সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। এই ইস্যুকে কেন্দ্র করে শ্রীলঙ্কায় জাতিগত যে সংঘাত, সেটা চরম আকার ধারণ করে। তারপরে যেটা আমরা দেখছি, ইকোনমিক ডিসপ্যারিটি, অর্থনৈতিক বৈষম্য। অর্থনৈতিক বৈষম্যটা আমাদের এই দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলোর মধ্যে কম বেশি প্রত্যেকটি রাষ্ট্রে রয়েছে। অর্থনৈতিক বৈষম্যটা কেন, এটা আমরা সবাই জানি। শ্রীলঙ্কার এই ইমেজটা খেয়াল করলে তোমাদের আরেকটু সহজে বুঝতে সহজ হবে। আমরা দেখছি অনেকগুলো হাঁসের বাচ্চা, একেবারেই অধিকাংশই হাঁসের বাচ্চা উপরে উঠে একটা আইল্যান্ডের উপর দাঁড়িয়ে আছে, কিন্তু একটা বাচ্চা উঠতে পারেনি। এই যে উঠতে পারে নাই বা তাকে না তোলার যে বিষয়টা, এটা হচ্ছে এক ধরনের ডিসপ্যারিটি, একটা অর্থনৈতিক বৈষম্য, একটা বৈষম্য হিসেবে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। শ্রীলঙ্কার ক্ষেত্রে যে অর্থনৈতিক বৈষম্যটা আছে, সেটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতার নিয়ন্ত্রণে থাকে, রাষ্ট্রীয় ব্যবস্থার নিয়ন্ত্রণে থাকে হচ্ছে সিংহলীরা, যেহেতু তারা সংখ্যা গরিষ্ঠ। সুতরাং তারা রাষ্ট্রীয় পলিসিগুলো এমনভাবে বাস্তবায়ন করে যেন যারা সিংহলী তারা এই সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবে। তারা আয়ের দিক থেকে তারা এগিয়ে থাকবে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সব দিক থেকে এই সুযোগ সুবিধায় তারা এগিয়ে থাকবে। কিন্তু রেস্ট অফ দি পিপল অফ শ্রীলঙ্কার যারা অন্যান্য বাসিন্দা আছে, বিশেষ করে তামিলদেরকে তারা বঞ্চিত করে, চাকরির ক্ষেত্রে বঞ্চিত করে, ব্যবসার ক্ষেত্রে বঞ্চিত করে। তারপর অন্যান্য যে সমস্ত রাষ্ট্রীয় সুযোগ সুবিধাগুলো আছে, সেগুলো সব দিক থেকে তাদেরকে বঞ্চিত করা হয়। এই বঞ্চনা থেকেই আমরা জানি তামিল যে সংঘাত, সেই সংঘাতটাই বিশেষ করে শ্রীলঙ্কান এবং তামিলদের মধ্যে, অর্থাৎ সিংহলী এবং তামিলদের মধ্যে যে সংঘাত, সেই সংঘাত প্রখর আকার ধারণ করে। হ্যাঁ, তারপরে যেটা আমাদের সামনে শ্রীলঙ্কার জাতিগত সংঘাতের পেছনে অন্যতম কারণ হিসেবে আসছে, সেটা হচ্ছে এডুকেশনাল ডিসক্রিমিনেশন, শিক্ষার ক্ষেত্রে বৈষম্য। শিক্ষার ক্ষেত্রে বৈষম্য খুবই অনৈতিক একটা, অন্যায় একটা বৈষম্য। আমরা জানি বর্তমান রাষ্ট্রে, অর্থাৎ কল্যাণ রাষ্ট্রে, প্রত্যেক দেশের নাগরিকের যে বেসিক নিডগুলো আছে, সেগুলো রাষ্ট্র ফুলফিল করে। যেমন শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বাসস্থান, যোগাযোগ, এই সমস্ত বেসিক যে জিনিসগুলো মানুষের সাথে সম্পৃক্ত, এগুলো রাষ্ট্র কর্তৃক নির্বাহ করা হয়, রাষ্ট্র কর্তৃক সরবরাহ করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যে রাষ্ট্রগুলোতে জাতিগত সংঘাত রয়েছে, যেমন শ্রীলঙ্কা, তারপর মিয়ানমার, এই রাষ্ট্রগুলোতে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তারা রাষ্ট্রের কাছ থেকে যে মানুষের মৌলিক চাহিদাগুলো আছে, মৌলিক অধিকারগুলো আছে, সেই জায়গা থেকেও বঞ্চিত হচ্ছে। এই ইমেজটার মাধ্যমে আমরা বুঝতেই পারবো কিভাবে বঞ্চিত হচ্ছে। দেখা যাচ্ছে, এই আমি যদি এই যে এটা একটা শিক্ষা হিসেবে ধরলাম ইয়েটা, অর্থাৎ আমাদের একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে শিক্ষা। এটাকে যদি আমরা গোল ধরি, ডেস্টিনেশন ধরি, গন্তব্য ধরি, এখানে পৌঁছাতে গেলে নিচ থেকে সিঁড়ি দিয়ে নিচ থেকে উঠতে হচ্ছে আস্তে আস্তে ক্রমান্বয়ে। এখানে দুদিক থেকে দুটা ছেলে উঠছে, এদিক থেকেও উঠছে আর এদিক থেকে উঠছে। শিক্ষার্থীরা, তোমাদের বোঝার জন্য এই ইমেজটা দিয়েছে এখানে। এপাশ থেকেও একটা ছেলে উঠছে আর এপাশ থেকেও একটা ছেলে উঠছে। এপাশ থেকে যে উঠছে সে সিঁড়ি লাগিয়ে, মই লাগিয়ে সুন্দর করে খুব দ্রুত গতিতে উঠছে। আর এপাশে যে উঠছে সে চাকা দিয়ে উঠছে। এই চাকা দিয়ে ওঠার কারণে এর শিক্ষাটা, অর্থাৎ তার গন্তব্য কাছাকাছি, কিন্তু এর গন্তব্য অনেক দূরে। কেন? সে চাকা দিয়ে ওঠার কারণে অনেক সময় তার পা পিছলে যাচ্ছে, পা অনেক সময় পড়ে যাচ্ছে, বা চাকা পিচ্ছিল হওয়ার কারণে পা ভালোভাবে বসছে না। ফলশ্রুতিতে এই
এই মেয়েটা বা এই ছেলেটা তার গন্তব্যে যেতে দেরি হচ্ছে, শিক্ষা অর্জনের ক্ষেত্রে সে পিছিয়ে আছে। আর এই সিঁড়ি দিয়ে ওঠার কারণে প্রত্যেকটি স্টেপ, প্রত্যেকটি পদক্ষেপে তার এগিয়ে যাচ্ছে, কিন্তু এর প্রত্যেকটি পদক্ষেপ এগিয়ে যাচ্ছে না, হয়তো দুই একটা স্টেপ মিস হয়ে যাচ্ছে। তো ঠিক এমনি তেমনি ভাবে একটা রাষ্ট্র কর্তৃক যখন কিছু জাতির জন্য শিক্ষাকে খুব বেশি সহজ করে দেয়, শিক্ষা অর্জনের পথে একেবারেই এরকম রাস্তা তৈরি করে দেয়, আর রাষ্ট্রের অন্য একটি অংশের জন্য বা অন্য একটি সম্প্রদায়ের জন্য, অন্য একটি গোষ্ঠীর জন্য শিক্ষাটাকে রাষ্ট্র কর্তৃক বঞ্চনার মধ্যে রাখে, শিক্ষিত হতে দেয় না, শিক্ষার যে সুযোগ সুবিধা সেটা থেকে বঞ্চিত করে, তখন স্বাভাবিকভাবে ওই বঞ্চিত গোষ্ঠীর মধ্যে রাষ্ট্রের প্রতি বা রাষ্ট্রীয় ইয়ার প্রতি একটা বিদ্বেষ তৈরি হয়, একটা নেগেটিভ একটা প্যাসেজ তৈরি হয়। আমরা তামিল এবং সিংহলির মধ্যে এই চিত্রটা খুব সহজেই লক্ষ্য করি। কিভাবে লক্ষ্য করি? আমরা জানি যে শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করবে যে স্কুলে, আমাদের দেশের স্কুলে আমাদের সংবিধানের 28 নম্বর অনুচ্ছেদে আছে শিক্ষার অধিকার, যা ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ সমানভাবে শিক্ষার অধিকারটা গ্রহণ করতে পারবে সাংবিধানিকভাবে। কিন্তু তামিল, অত্যন্ত দুঃখের বিষয়, শ্রীলঙ্কায় যারা তামিল তাদেরকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হয়। তারা একটা 1970 সালের দিকে একটা চুক্তি করেছে, ওই চুক্তিতে দেখিয়েছে যে যারা তামিল তারা সিংহলীদের সমান নাম্বার পেয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না। যে তামিল সে যা নাম্বার পেয়েছে তার চেয়ে কম নাম্বার পেয়ে একটা সিংহল ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে, উচ্চশিক্ষা অর্জন করতে পারবে, কিন্তু তামিলরা পারবে না। এই যে রাষ্ট্রীয়ভাবে একটা শিক্ষা অর্জনের পথে বৈষম্য, রাষ্ট্রীয়ভাবে একটা বাধা তৈরি করে দেওয়া, এই রাষ্ট্রীয় বঞ্চনার কারণে যারা বঞ্চিত শ্রেণী তারা পুরো রাষ্ট্রের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হয়। এটা একটা শ্রীলঙ্কার জাতিগত সংঘাতের পেছনে অন্যতম কারণ। হ্যাঁ, এরপরে যে বিষয়টি শ্রীলঙ্কার জাতিগত সংঘাতের পেছনে অন্যতম কারণ হিসেবে আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে, সেটা হচ্ছে ডেমোক্রেটিক ভ্যালুস, অর্থাৎ গণতান্ত্রিক যে মূল্যবোধ সেটা না থাকা, গণতান্ত্রিক যে আচার, যে গণতান্ত্রিক যে প্রথা সেটার অনুপস্থিতি। একটা রাষ্ট্রে গণতন্ত্র থাকলে কি হয় এবং গণতন্ত্র না থাকলে কি হয়, এই বিষয়গুলো আমরা বুঝি। গণতন্ত্র মানে জনগণের অধিকার থাকা, গণতন্ত্র মানে কথা বলার অধিকার থাকা, গণতন্ত্র মানে পছন্দ অপছন্দের বিষয়গুলো নিশ্চিত করা যায়। বা যেমন উদাহরণ দিয়ে একটু বললে সহজ হবে তোমাদের, কিউবা আমেরিকার পৃথিবীর সবচেয়ে পুঁজিবাদী বড় গণতান্ত্রিক রাষ্ট্র, মানে ইকোনমিক ভাবে বড় রাষ্ট্র, বড় গণতান্ত্রিক রাষ্ট্র, আবার জনসংখ্যার দিক থেকে বিচার করলে ভারত সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র। তো এই আমেরিকা এত বড় পুঁজিবাদী রাষ্ট্র হওয়ার পরেও আমেরিকার একেবারে নাকের ডগায় কিউবা হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। তো কিউবার জনগণ ফ্লোরিডা প্রণালী, কিউবা এবং আমেরিকার মাঝখানে একটি প্রণালী আছে, সেটা হচ্ছে ফ্লোরিডা প্রণালী। তো ফ্লোরিডা প্রণালীর 7টি, অর্থাৎ কিউবা থেকে 7টি আমেরিকায় চলে যায়, ফ্লোরিডা চলে যায়। আমেরিকার একটা অঙ্গরাজ্য হচ্ছে ফ্লোরিডা। তো আমেরিকার মানুষ তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা এখানে আসছো কেন? তোমাদের কিউবায় তো বেসিক যে ইয়াগুলো আছে সেগুলো সবগুলো দেয়, অর্থাৎ তোমাদের খাবার দেয়, তোমাদের বাড়ি দেয়, তোমাদের চিকিৎসা দেয়, যাতায়াত ফ্রি, তোমাদের সমস্তগুলো শিক্ষা ফ্রি, তারপরে তোমরা এখানে আসো কেন? তখন কিউবানরা বলে, আমাদের সমস্ত কিছু আছে, আমরা সবকিছুই পাই, কিন্তু একটা জিনিস আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার, বাক স্বাধীনতা প্রকাশ করার অধিকার। আমরা কথা বলতে পারি না রাষ্ট্রের বিরুদ্ধে। তো ঠিক গণতন্ত্র হচ্ছে এমন একটি বিষয়, আমার সবকিছুই আছে, একটা খাঁচার মধ্যে বন্দি পাখিকে সবকিছু সরবরাহ করলাম খাঁচায়, তার প্রিয় সব খাবার দিলাম, সমস্ত ব্যবস্থা আছে খাঁচার মধ্যে, কিন্তু আরেকটা পাখি, খাঁচার বাইরের পাখি, সে কিছু না পেলেও সে যতটা কমফোর্ট ফিল করবে, যতটা রিল্যাক্স থাকবে, যতটা মনে আনন্দ থাকবে, ওই খাঁচার মধ্যে আরামায়েশ করা পাখির মধ্যে অতটা আনন্দ থাকবে না। তো
গণতন্ত্রের গুরুত্ব বোঝানোর জন্য এই কথাগুলো আমি বললাম তোমাদেরকে। তো আমরা যেটা দেখেছি শ্রীলঙ্কার মধ্যে গণতান্ত্রিক যে ভ্যালু, তথাকথিত গণতন্ত্র নয়, সত্যিকার অর্থে গণতন্ত্র ওখানে ছিল না। অনেক সময় সেনাবাহিনী ইন্টারাপ্ট করেছে, অথবা মাঝখানে সরকারের পতন হয়েছে, অথবা যে সরকার ক্ষমতায় গিয়েছে তারা শুধু একটা জনগোষ্ঠীর, সিংহলী জনগোষ্ঠীর অধিকারগুলো দেখেছে, স্বার্থগুলো দেখেছে। সমস্ত শ্রীলঙ্কার মানুষকে, অর্থাৎ তামিল, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব মানুষকে ইকুয়াল দৃষ্টিকোণ থেকে দেখা যে বিষয়, সেটা শাসকরা হয়তো ওরকম ব্রড সেন্স থেকে বা ওরকম উদার দৃষ্টিকোণ থেকে দেখেনি। ফলশ্রুতিতে ওখানে গণতান্ত্রিক যে অগ্রযাত্রা সেটা বারবার ব্যাহত হয়েছে, রুদ্ধ হয়েছে। এখানে ইমেজে তোমরা একটু খেয়াল করো, গণতন্ত্র থাকলে কি থাকে? ফ্রিডমস থাকে, স্বাধীনতা থাকে। আর কি থাকে? রেসপন্সিবিলিটি থাকে, ফেয়ারনেস থাকে, সৌন্দর্য থাকে, লিবার্টি থাকে, স্বাধীনতা থাকে, এমপ্লয়মেন্ট থাকে, চাকরির হেলথ কেয়ার থাকে, স্বাস্থ্যের থাকে, হিউম্যান রাইটস থাকে, ট্রান্সপারেন্ট থাকে। এই অনেকগুলি বিষয় এখানে আছে। গণতন্ত্রের যে ইতিবাচক দিকগুলো, সমস্ত বিষয়গুলো এখানে আছে। অর্থাৎ একটা রাষ্ট্রে সত্যিকার অর্থে গণতন্ত্র থাকলে ওই রাষ্ট্রে যে বিষয়গুলো এখানে আমরা দেখছি, ইকুয়ালিটি দেখছি, মেকিং চয়েস দেখছি, হিউম্যান রাইটস দেখছি, ট্রান্সপারেন্ট দেখছি, টিম স্পিরিট দেখছি, পাওয়ার অফ পিপল দেখছি, সেফ দেখছি, রিলায়েবিলিটি, এমপ্লয়মেন্ট, হেলথ কেয়ার, সমস্ত ইস্যুগুলো থাকে। সত্যিকার গণতন্ত্র যদি একটা রাষ্ট্রে থাকে, অর্থাৎ একটা রাষ্ট্রে যদি সার্থক গণতন্ত্র থাকে, তাহলে ওই রাষ্ট্রের মানুষগুলো এখানে যে সমস্ত বিষয় উল্লেখ করা হয় সেগুলো ভোগ করতে পারে। আর প্রকারান্তে যারা রাষ্ট্রীয় শাসক শ্রেণী থাকে তারা সবসময় জবাবদিহিতার মধ্যে থাকতে হয়, জনগণ যদি মূল ক্ষমতার মালিক হয় গণতান্ত্রিক ব্যবস্থায়। হ্যাঁ, শিক্ষার্থীরা এরপরে যেটা দেখছি, ডিসপ্যারিটি ইন জব, চাকরির ক্ষেত্রে বৈষম্য। চাকরির ক্ষেত্রে বৈষম্য এটা খুবই দুর্ভাগ্যজনক। রাষ্ট্রের সমস্ত শ্রেণীর জন্য আমাদের সংবিধানের 29 নম্বর অনুচ্ছেদে আছে যোগ্যতা অনুযায়ী সব মানুষ কর্মের অধিকার, চাকরি পাওয়ার অধিকার, যেটা সেটা আমাদের সংবিধান 29 নম্বর অনুচ্ছেদে আছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এই দেশের যে কোনো মানুষ, এখানে কোনো ধর্মীয় পরিচয়, বর্ণ পরিচয়, নারী পুরুষের পরিচয় থাকবে না। যে কোনো মানুষ তার যোগ্যতা অনুযায়ী চাকরি পেতে পারবে। কিন্তু শ্রীলঙ্কায় যে এটা দেখছি আমরা, শ্রীলঙ্কার যে রাষ্ট্রীয় পরিচয় বা রাষ্ট্রীয় যে বৈশিষ্ট্য, ওখানে দেখা যাচ্ছে যারা সিংহলী তারা চাকরি বাকরিতে গিয়ে তাদেরকে সুযোগ সুবিধা বেশি দিচ্ছে, আর যারা তামিল বা অন্য অন্য সম্প্রদায়ে তারা চাকরি বাকরি পাচ্ছে না, বেকার হয়ে যাচ্ছে। এই ইমেজটাতে একটু খেয়াল করো, তাহলে তোমাদের আরেকটু সহজ হবে। এখানে অনেকেই দাঁড়িয়েছে লাইনে, এখানে প্রায় কয়জন, 5 জন দাঁড়িয়েছে। হয়তো আমি ধরলাম এই 5 জন মানুষ কোনো একটা কিছু কাঙ্ক্ষিত কিছুর জন্য দাঁড়িয়েছে, চাকরির জন্য বা কোনো কিছুর জন্য দাঁড়িয়েছে। হঠাৎ করে অন্য 4 জনকে বাদ দিয়ে একজনকে তুলে নিচ্ছে ট্রেনে। এই যে একজনকে হঠাৎ করে ট্রেনে তুলে নেওয়া, এটা একজন পার্সিয়ালিটি, এই যে কি বলে এটা, পক্ষপাত দুষ্ট, কোনো কিছু বিচার না করে, গুণের বিচার না করে, কোনো ধরনের পরীক্ষা ছাড়া, কোনো ছাড়া হঠাৎ করে একজনকে আমি চাকরিতে নিয়োগ দিয়ে দিলাম। এই যে একটা পার্সিয়ালিটি বা এই যে নিরপেক্ষতা না থাকা, স্বজনপ্রীতি করা, যে সিংহলী সে ভারতীয় বংশোদ্ভূত, অথবা সরি যে তামিল সে ভারতীয় বংশোদ্ভূত, হিন্দু বলে সে চাকরি পাচ্ছে না, আর যে সিংহলী সে কম যোগ্যতা থাকার পরেও, পড়াশোনা কম জানার পরেও সেই চাকরি পেয়ে যাচ্ছে। এটা একটা যে বৈষম্য, এই বৈষম্যের কারণেও যারা বঞ্চিত সম্প্রদায়, যারা বঞ্চিত শ্রেণী, তাদের মধ্যে যারা শোষক শ্রেণী আছে, যারা অন্যায় করে, শ্রেণীর বিরুদ্ধে বিদ্বেষ সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আমাদের সামনে আসছে সেটা হচ্ছে ল্যাক অফ টলারেন্স। সবকিছুর মূলে আছে ধৈর্য। যদি আমরা সঠিকভাবে সহিষ্ণু হই, ধৈর্য ধারণ করতে পারি, তাহলে অনেক সময় কথায় বলে চবুরে মা ফলে, যদি ধৈর্য ধারণ করতে পারি তাহলে অনেক সময় আসলেই অনেক ভালো কিছু আশা করা যায়। এখানে একটু খেয়াল করো,
এখানে ইমেজটার মাধ্যমে তোমরা অনেক কিছু বুঝতে পারবে। দেখো, টলারেন্স একেবারে এই পায়রার গায়ে লেখা আছে টলারেন্স, সহিষ্ণুতা, ধৈর্য, তারপর আছে পিস, তারপর আছে ভালোবাসা। তা যদি ইয়া থাকে, ধৈর্য থাকে, সহিষ্ণুতা থাকে, তাহলে ওখানে ভালোবাসা এবং শান্তি থাকে। তো শ্রীলঙ্কার এই যে জাতিগত সংঘাত, এই জাতিগত সংঘাতের পেছনে সিংহলীরা দায়ী, আবার তামিলরাও দায়ী। একেবারেই দুইটি গোত্রই যে ধোয়া ধোয়া তুলসী পাতা এমন না, উভয় গোত্রেরই হয়তো, উভয় সম্প্রদায়ের বা উভয় ধর্মীয় গোষ্ঠীর হয়তো দোষ আছে। কিন্তু তারা যদি আরেকটু সহিষ্ণু হতো, আরেকটু ধৈর্য ধারণ করতো, তাহলে শ্রীলঙ্কার যে জাতিগত সংঘাত সেটা আর অনেকটা উপশম হওয়া হতো বলে মনে করা হয় ইন্টারন্যাশনালি। হ্যাঁ, তারপর রুল অফ ইন্ডিয়া, ভারতের ভূমিকা। শ্রীলঙ্কার শ্রীলঙ্কার রাজনীতিতে, অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের একটা ভূমিকা রয়েছে। ভারত একেবারে একেবারে ন্যাক্কারজনকভাবেই ক্ষেত্রে বিশেষের নাক গলায়। আমরা দেখেছি আগে এর সময় রাজীব গান্ধী যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, উনি শ্রীলঙ্কা একটা অভিযান চালিয়েছে, একটা অপারেশন চালিয়েছিল। তারপর এছাড়া শ্রীলঙ্কার জাতীয় ইস্যুতে, অভ্যন্তরীণ ইস্যুতে ভারত অনেক সময় ইন্টারফেয়ার করে, হস্তক্ষেপ করে। তো এই যে ভারতীয় হস্তক্ষেপের কারণে উত্তর পাশে যে তামিলরা আছে, অর্থাৎ জাফনা দ্বীপের যে তামিল অধ্যুষিত যে এলাকা, ওই এলাকায় তামিলরা অনেক সময় বেপরোয়া হয়ে যায়। তারা মনে করে তাদের পেছনে ভারত আছে, ভারত তাদেরকে সহযোগিতা করবে, ভারত তাদেরকে বাঁচিয়ে দিবে, তাদের কিছু হলে ভারত এগিয়ে আসবে। এই যে বিগ ব্রাদার সুলভ কর্তৃত্ব বা বিগ ব্রাদার সুলভ মনোভাব, আমাদের বড় ভাই হচ্ছে ভারত, আমাদেরকে ভারত বাঁচিয়ে নিবে, তোমরা আমাদেরকে কি করবে, এই ধরনের যে মনোভাব, এটার কারণেও শ্রীলঙ্কার জাতিগত সংঘাত রয়েছে। তো এটা যেহেতু স্বাভাবিকভাবে এখানে আরেকটা বিষয় আছে, যেহেতু শ্রীলঙ্কার যারা তামিল তারা ভারতীয় বংশোদ্ভূত এবং হিন্দু ধর্মাবলম্বী, ভারতও মনে করে নৈতিকভাবে তাদেরকে সহযোগিতা করা তাদের দায়িত্ব। এই কনসেপ্ট থেকেও তামিলরা বেপরোয়া হয়। আবার সিংহলীরা মনে করে তোমরা আমাদের দেশে বাসিন্দা, আমাদের দেশের নাগরিক, আমাদের দেশে তোমরা বসবাস করে তোমরা ভারতেরই গান গাও, ভারতের হয়ে কথা বলো, ভারতকে তোমরা বিগ ব্রাদার হিসেবে সম্মান করো। তো এইগুলোর কারণে, মনস্তাত্ত্বিক যে দ্বন্দ্ব, এটার কারণে শ্রীলঙ্কার জাতিগত যে সংঘাত সেটা আরো বেড়ে যাচ্ছে। তারপর আন্তর্জাতিক রাজনীতি, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো দেশের, বিশেষ করে উন্নয়নশীল রাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক রাজনীতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শ্রীলঙ্কার জাতিগত সংঘাত যাতে এর দিকে যায়, প্রশমনের দিকে যায়, এই ক্ষেত্রে আন্তর্জাতিক রাজনীতি একটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে চায়না, ইন্ডিয়া এবং আমেরিকা, পশ্চিমা রাষ্ট্রগুলো, এখানে বহুপক্ষীয় আন্তর্জাতিক যে প্রভাব, সেটার কারণে শ্রীলঙ্কায় যে জাতিগত সংঘাত সেটা রয়ে যাচ্ছে। কারণ সিংহলী বা বুদ্ধিস্টদেরকে সহযোগিতা করে চায়না, আবার তামিলদেরকে সহযোগিতা করে ভারত এবং পশ্চিমা বিশ্ব। ফলশ্রুতিতে এই যে বৈশ্বিকভাবে একটা গোষ্ঠীকে এক এক জায়গা থেকে সহযোগিতা পাওয়ার যে সংস্কৃতি, এটাও জাতিগত সংঘাতের অন্যতম কারণ। তারপর মিলিটারি ইন্টারভেনশন, এটা আছে। ল্যাক অফ স্ট্রং লিডারশিপ, সবকিছুর ঊর্ধ্বে যদি একজন শক্তিশালী নেতা থাকেন, সবার আস্থা অর্জন করতে পারেন এমন একজন নেতা থাকেন, সবাইকে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখেন এমন একজন নেতৃত্ব যদি একটা রাষ্ট্রে থাকে, তাহলে ওই রাষ্ট্রে জাতিগত যে সংঘাত সেগুলো অনেকাংশেই কমে যায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শ্রীলঙ্কা ওরকম স্ট্রং লিডারশিপ পায়নি, যার কারণে ওই সংঘাত আরো বেড়ে যাচ্ছে। ল্যাক অফ ইন্টারেস্ট আর্টিকুলেশন, সবার স্বার্থকে একত্রিত করে, সবার কষ্টটাকে বুঝে, সবার দুঃখটাকে একত্রিত করতে পারার যে কালচার, যে সংস্কৃতি, সেটা শ্রীলঙ্কার মধ্যে নাই। ল্যান্ড এগ্রিমেন্ট, এটা অন্যতম একটি কারণ। এখানে দেখা গিয়েছে এই চুক্তির মাধ্যমে তামিলদের জমি সিংহলীদেরকে দখল দিয়ে দিয়েছে। বংশ পরম্পরায় 200-300 বছর তামিলরা দখল করে আসছে, ভোগ করে আসছে, ওই জমি সিংহলীদেরকে সরকার দিয়ে দিয়েছে। এই ধরনের চুক্তির কারণে
সংঘাত আরো বেড়ে গিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একেবারে আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ তোমাদেরকে। আল্লাহ হাফেজ।